পাহাড় ছেড়ে ঘরে ফেরার অনুভূতি সবসময় খুব অদ্ভুত। আমরা হয়তো ফিরে আসি বাড়ি, কিন্তু মন সেই পাইন বন, মেঘে ঢাকা উপত্যকা, বরফে মোড়া পাহাড়ের চূড়াগুলোতেই আটকে থাকে। পেলিংয়ে প্রথম দিন কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও যাওয়ার বেলায় ভোরবেলা থেকে রূপসী কাঞ্চনজঙ্ঘা তার স্বমহিমায় আমাদের কাছে হাজির। রোপওয়েতে চড়ে কাঞ্চনজঙ্ঘার এক অসাধারণ রূপ উপভোগ করার সাথে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে রিনিঝিনি শব্দ, আকাশে মেঘেদের ঘনঘটা, সাথে পাইন বনে রোদের ঝিকিমিকি, সব মিলিয়ে পেলিংয়ের রূপ ছিল মায়াবী। খারাপ ভালো মিশিয়ে বেশ অনেকটা রাস্তা নামতে হবে আমাদের। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করা, তাও আবার রুমের জানালার পর্দা সরিয়ে, এর থেকে বড় পাওনা আর কি বা হতো। তো গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে হচ্ছে 30 ডিসেম্বর 2025। মোটামুটি আমাদের ট্রিপের আজকে শেষ দিন পাহাড়ে। গুড মর্নিং দিদি। গুড মর্নিং দাদা। আর এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ। আর রুম থেকে সব থেকে বড় জিনিস যেটা দেখাই, এই জানলা খুললেই সামনেই দেখতে পাবে দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ একটা ভিউ। আমরা ধোত্রে থেকে দেখছিলাম কত দূরে ছিল এই কাঞ্চনজঙ্ঘা, এখন মনে হচ্ছে যেন হাত বাড়ালেই একবার ছুঁয়ে দেখা যেতে পারে। দূরে কাঞ্চনজঙ্ঘার ওপরে সুন্দর বরফ পড়ে আছে, আর নিচে ওই দিকটা হচ্ছে সেই লোয়ার পেলিং বলতে পারো। আজকে ওয়েদার সানি, কালকে ফগি ক্লাউড ছিল বলে দেখা দেয়নি কাঞ্চনজঙ্ঘা। তো আজকে তো সুন্দর দেখা যাচ্ছে একদম, জানি না কতক্ষণ দেখা দেবে। মোটামুটি আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি পেলিং থেকে। হচ্ছে পেলিংয়ের হোটেল সামরং ট্রিট। চলো বাই বাই। এই যে পেছনে দেখতে পাচ্ছ হোটেল সামরং ট্রিট, এই হচ্ছে আমাদের হোটেল। আর গাড়ির পার্কিং ডবল ট্যাপ মান, ওখানে সুইচটা মান হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি দেখো হোটেলের বাইরেটা। এখন আমরা এখান থেকে চেক আউট করে স্ট্রেট বেরোবো জাস্ট পেলিংয়ে যে 0 পয়েন্ট বা আইলা পেলিংয়ের সামনেই হোটেলটা পড়ে। আর ওপর থেকে স্কাইওয়াক বা রোপওয়ে যাওয়ার রাস্তা, আর নিচটা হচ্ছে লোয়ার পেলিংয়ে যাওয়ার রাস্তা। বাঁদিকের রাস্তাটার উপরে যেটা যাচ্ছে ওটা দিয়ে আমরা বেরিয়ে যাবো আর কি। তো সকাল সকাল সুন্দর সানি ওয়েদার। লাগেজ বাগেরা এবার গাড়িতে লোড করে বেরোবার পালা। তো মোটামুটি আমাদের দেখো লাগেজ সেট আপ হয়ে গেছে গাড়িতে, ফুল প্যাকড আপ পুনরায় গাড়ি। আজকে আবার চলতে প্রচণ্ড কষ্ট হবে গাড়ির, কালকে একটু আরামে ছিল। তো অলমোস্ট প্রায় 11টা 10-এর মতন বাজে। আর আমরা এখান থেকে স্টার্ট করব শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রায় অনেকটাই রাস্তা, তারপরে তো NH 10 আসবে, দেখা যাক বাকি গল্প গাড়িতে উঠে করছি। চলো সিকিমকে বলছি সরি পেলিংকে টাটা বাই বাই করে এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করলাম। টোটাল কত কিলোমিটার রাস্তা? 100-র ওপরেই হবে, 128 কিলোমিটার রাস্তা। 4.5 ঘন্টা সময় দেখাচ্ছে, কিন্তু ওটা গিয়ে 6 ঘন্টায় ঠেকাবে। তো 11টার মতন বাজে এখন। তো পৌঁছতে মোরাললেস বিকেল সন্ধে হয়ে যাওয়ারই কথা। বাইরের ওয়েদার খুব সুন্দর এখন এই মুহূর্তে। আজকে প্রপার কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আর রাস্তা তো এখন একটু খারাপই আছে, আপ টু গেজিং অবধি তো রাস্তা খুব ভালোই খারাপ হবে আর কি, বা লেকশিপ অবধি রাস্তা খারাপ। এই ঢাকর করতে করতে যাবে গোটা রাস্তা। তারপরে গাড়ি আবার ফুললি লোডেড হয়ে গেছে, একটু ধীরে ধীরে যেতেই হবে। সব মিলিয়ে মিশিয়ে আমাদের এন্টায়ার ট্রিপ কিন্তু খুব সুন্দর হয়েছে। যেমন ধোত্রে থেকে আমরা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা রেঞ্জ গোটাটাই, তেমনই পেলিং থেকে যাওয়ার বেলায় সুন্দর দেখিয়ে দিল, কাঞ্চনজঙ্ঘা দেখা দিল। আবার এখন ফগে ঢেকে গেছে পুরোপুরি, এই সাইডেই পড়ছে কাঞ্চনজঙ্ঘাটা, বাঁ দিকটাতেই আছে। এখন অনেকটাই ক্লাউডসে ঢেকে গেছে আর কি। সকালবেলাটা ক্লিয়ার থাকে, তারপরে ধীরে ধীরে বেলা শেষে ঢেকে যায় আর কি। তো পেলিং থেকে বেরোবার পরে হচ্ছে ফার্স্ট আসবে হচ্ছে গেজিং, বড় জায়গা। ফার্স্ট কানেক্ট করবো আমরা। তো মোটামুটি গেজিং মোরলেস 10 কিলোমিটার্সের মতন পেলিং থেকে হয়। সুন্দর উজ্জ্বল ওয়েদার। আজকে সারাদিনই এরকম সানি থাকবে, আকাশে মেঘ নেই সেরকম, পুরো ক্লিয়ার স্কাই। বাইরের টেম্পারেচার ধীরে ধীরে যত নিচের দিকে নামবো একটু একটু করে বাড়বে। এখন টেম্পারেচার শো করছে 11, ওপরে টেম্পারেচার ছিল 8-এর মতন। খুব একটা কিন্তু ঠান্ডা লাগছিল না। মেন কথা বাকিদের জানি না, আমি তো সকালবেলা বেশ স্নান টান করে নিচ্ছি, তো সেই কারণে একবার কিন্তু স্নান করে নিলে ঠান্ডা লাগার পরিমাণটা কিন্তু কমে যায় অনেকটা। স্নান করার টাইমই দাওনি তুমি, কি করে করবো?
হ্যাঁ, আমাদের জাস্ট 11টার সময় চেক আউট করার কথা ছিল, এবং ওই কি ডিসির অফিস কী সব বলছে ওনারা আসবেন, সেই জন্য গাড়ি ইমিডিয়েট সরাতে হলো ওখান থেকে। আর পার্কিং প্লেসটা এতটাই ছোট আমার গাড়ির তুলনায়। তো এই পেলিংয়ের মোটামুটি আধ ঘন্টা আগে পর্যন্ত জাস্ট ঢোকার রাস্তা খুবই বাজে। আগে যাওয়ার সময় আমরা দেখেছি, আসার সময় তো সেমই থাকবে। আর কিছু দূর যাওয়ার পর একটা বাইপাস পাওয়া যায় লেকশিপ থেকে, কিন্তু রাস্তাটা প্রচণ্ড ঢাল। আসার সময় এসছিলাম, তো যাওয়ার সময় আর ওটা নেব না, আমরা মেন রুট দিয়েই যাব। হয়তো এই 10-15 মিনিটে সেভ হয় ঠিকই, কিন্তু প্রচণ্ড স্টিপ। মাঝে মাঝে রাস্তা ভীষণই খারাপ, প্রচণ্ড খারাপ, আর সরুও। দুটো গাড়িও তার মধ্যে চলে এলে হট করে সাইডটাও দেওয়া যায় না। আর ওই 1 কিলোমিটার পরেই লেকশিপের বাইপাসটা চলে আসবে। আমরা বাইপাসটা নেব না, মেন রুট দিয়েই যাব। তো মোটামুটি আমরা এখন গেজিং চলে এসেছি, আর পেলিং থেকে গেজিং আসতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। তো আমরা নিচটাতে কিন্তু যাব। হ্যাঁ, উপরে না, উপরে চলে না 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 সেই জায়গাটা এখন আসেনি। উপর, হ্যাঁ হ্যাঁ আমরা নিচে যাব। উপরে গেলে গেজিং এর মার্কেটটা, মোটামুটি পেলিং এর আগে গেজিংই হচ্ছে বড় জায়গা, যেখানে মোটামুটি ব্যাংক, সব রকম জিনিসপত্র, মার্কেট, অনেক হোটেল হোমস্টেও আছে। তো এবার আছে একটা লেকশিপের বাইপাস রুট, যেটা আমরা নেব না। এই যেখান দিয়ে ডান দিকে নেমে আমরা সোজা বেরিয়ে যাব। আর বাঁ দিকে একটা রুট ঢুকে গেছে, যেটা ওই বাইপাস, কিন্তু প্রচণ্ড খাড়াই। আসার সময় চলে এসেছে ঠিকই। তো এই বাইপাসটা আমি তো বলবো মোটামুটি নতুনদের জন্য না আসাই ভালো, কারণ রাস্তাটা প্রচণ্ড স্টিফ আর খুব ন্যারো রাস্তা। দুটো গাড়ি হঠাৎ করে সামনাসামনি চলে এলে সাইড দেওয়া খুব মুশকিল। তো মেন রুটটা ধরেই যাবো, এটা দিয়েই জেনারেলি গাড়িগুলো আসে। তো মোটামুটি বেরোনোর সময় আমাদের আজকে এমন তাড়া দিয়েছিল, ম্যাগি তো আমরা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু ড্রাইভার আর খাওয়ার সময় পায়নি। তো ওই লেকশিপ মেন রোডের কাছে ঢুকেই ভাবলাম ম্যাগিটা খেয়ে নি, না তো ঠান্ডা হয়ে যাবে। ঠিকঠাক আছে? আর ওই যা আছে ঠিকই আছে, ভালো হয়েছিল আজকে ম্যাগিটা, কিন্তু তখন প্রচন্ড গরমের জন্য তো তুমি খেতে পারলে না। তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আসার উপায় আছে কোনো? তো এই জায়গাটাতে রাস্তা প্রচন্ড খারাপ, সেই একদম নুড়ি পাথর ফেলা আর কি। ওদিকে গাড়িটা আসতে দেখো টং টং করে বেগে বেগে এলো। আমরা একটু যাবো টম টম করে। পুরো যতদূর সম্ভব মনে হচ্ছে না এখানে কখনো ল্যান্ডস্লাইড হয়েছিল, যে কারণেই দেখো পাথরগুলো পড়ে আছে এদিক ওদিক থেকে। সেভাবে আর করেনি জায়গাটাকে। মোটামুটি গেজিং না, ওই যে কি জোরথাং থেকে পেলিং পর্যন্ত যেতে যেতে প্রায় জায়গায় আছে বেশ ভালো রকমই খারাপ, একটু দেখে শুনেই যেতে হবে। জোরথাং অব্দি রাস্তা খুব একটা ভালো নয়, কখনোই ভালো ছিল না, এখনো ভালো নয়, রাস্তা খারাপ। ওই জন্য মনে হয় এই বাইপাস রুটটাকেই দেখা, এই রুটটাতে ঢুকতে পারবে। এই রুটটা একটুখানি, আমরা তো আসার সময় এটা দিয়ে আসিনি, হ্যাঁ আমরা সেই সময় আসি, ওই বাইপাসটাতে এসেছিলাম। বাইপাস একদম স্মুথ, বাইপাসের রাস্তা ভালো ছিল, কিন্তু চড়াইটা প্রচন্ড। লোড গাড়ি তো মুশকিল, বাই চান্স ফেসে গেলে। লোড গাড়ি উঠেছে ঠিক আছে, যখন নামবে তখন তো মোমেন্টাম ব্রেক করা খুব চাপ হয়ে যাবে, প্রচন্ড স্টিফ ওই কটা। এটা বিচ্ছিরি জায়গা, যাওয়ার সময় তো আমরা এটা দিয়ে যাইনি না, ওই জন্যই ভালো রুটটা করে দিয়েছে। ওই যে যে চওড়া জায়গাটা ওখানেই দাঁড়াতে হবে, তাছাড়া কিছু ও যেতে বলছে, ও তোমাকে যেতে বলছে, চলো। ও নিশ্চয়ই কোনো একটা জায়গা প্লেস করে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওই জায়গাটাতে ঢুকে গেলে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে। ওই রাস্তাটা তো ভীষণই খারাপ, তার মধ্যেই ট্রাক ফাক চলে এলে গেল। আর ওটা যদিও বা করেছে রাস্তাটা, কিন্তু সে এতটাই চওড়া, এই এতটাই ঢাল, সেখানে যেতেও লোড গাড়িতে ভয় লাগবে। হেডলাইট নিয়ে ওর থেকেও বাজে রাস্তায় লোকে যায় ট্রেক করতে অন্য জায়গায়। ওই পুনে শিয়াগড় ফোর্টের যে রাস্তা, বাপরে, ও তো রাস্তাই নেই, পাহাড় ভেবে। আর বর্ষাকালে তো এই যে জায়গাটা চলে এসেছি আমরা, যেখান থেকে বাইপাসটা নেওয়া মানে উঠতে হয়, ওই বিল্ডিংটা জাস্ট পাশ থেকেই উঠে যায়। বাবা এখানে যে রাস্তা, বাবা যাবে গাড়ি, হ্যাঁ চলে যাবে। এই যে উপরে রাস্তাটা উঠে গেছে, এটাই লেকশিপ বাইপাস। এই রাস্তাটা খুবই সুন্দর, এতটা আমরা যেটা পেরিয়ে এলাম রাস্তাটা যতটা খারাপ ছিল, উপরের রাস্তাটা ভীষণ স্মুথ, কিন্তু খুব স্টিফ আর সরু রাস্তা। তো এই খারাপ রাস্তাটা অ্যাভয়েড করতে চাইলে যদি গাড়ি ফাঁকা থাকে তো যেতে পারো ওই রাস্তাটা দিয়ে,
কিন্তু অন রিস্কে। খারাপ রাস্তা। এই সেই ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। এরপরে সেই সাসপেনশন ব্রিজটা পড়বে, তাই না? না না, সেটা কেন? ও সেটা আমরা ওদিক দিয়ে এসেছিলাম বলে, ধোত্রে থেকে। আজকে আর ওটা পাবো না। ওদিককার রাস্তাতেই না, রাস্তাটা পুরোটাই খারাপ, অতিরিক্ত খারাপ। ওই তোমার জোরথাং থেকে পুরোটাই খারাপ। আমরা তো রাস্তা থেকে একটু ফুল তুলে ঠাকুরকে দিতে পারি, ফুল দোকান তো পেলাম না কিছু। জোরথাং পর্যন্ত তো আমাদের এইরকমই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে মোটামুটি যেতে হবে, একটু করে ভালো হলেও অনেকটা করে খারাপ। তো এখন বাজে 12:30 আর আমরা নয়াবাজার ক্রস করছি। এরপরেই আসবে জোরথাং, দেন মেল্লি। অ্যাকচুয়ালি নয়াবাজারের পর থেকেই রাস্তাটা কিন্তু ভালো, মানে মেন হাইওয়েরই চওড়া রাস্তা। নয়াবাজার থেকে দেন পেলিং পর্যন্ত এটা পুরোটাই খারাপ রাস্তা ছিল, স্পিড ভীষণ স্লো। নয়াবাজার থেকে মোটামুটি রাস্তা ভালো, চওড়া রাস্তা আছে। এখন আমরা জোরথাংয়ের দিকে এগোচ্ছি আর কি। তো অলমোস্ট সকাল থেকে 30 কিলোমিটার্সের মতো নিলাম, খারাপ ভালো মিশিয়ে রাস্তা। প্রথম দিকে তো প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, তারপরে এই নয়াবাজার ক্রস করার পর থেকে রাস্তাটা ভালো হয়েছে, বেটার। তো এখানে হচ্ছে দেখাচ্ছে 19 কিলোমিটার, তারপরে ওখান থেকে একটা লেফট নিতে হবে, মানে নদীটাকে ক্রস করতে হবে। জোরথাংই 19 কিলোমিটার। ওই জোরথাং 19 কিলোমিটার বাকি আছে জোরথাং পৌঁছতে। তো আপাতত রঙ্গিতকে ফলো করতে করতেই আমাদের যাত্রা। যে কটা দিন মোটামুটি আমরা পাহাড়ের ওপরে ছিলাম আর কি, সে ধোত্রে বলো আর পেলিং বলো, একটু পলিউশন ফ্রি ছিল জায়গাগুলো। আর যত ধীরে ধীরে এবার আবার পাহাড় থেকে নিচের দিকে নামছি, গরম বাড়ছে। অলরেডি এখন 20 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, পেলিংয়ে প্রায় 8 ছিল সকালবেলা। আর তত পলিউশনও বাড়বে ধীরে ধীরে, সেই গাড়ির চাপ, ধুলো, ধোঁয়া। একটু রাস্তা নিয়ে বেরিয়ে চলে গেছে, একটা মাঝে মাঝে তো এরকম খারাপ রাস্তা আসছেই। এটা পুরো ধ্বংস। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের আগে জাস্ট এরকম হয়েছে আর কি, ল্যান্ডস্লাইড হয়েছিল আর কি। ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা একদম চলে গেছে, তারপরে ওই যা হোক করে বানিয়ে চলছে। তো আবারও আমরা সেই টানেলটাতেই ঢুকে গেছি, আগে তো কখনো দেখিনি, এইবারেই জাস্ট যাওয়ার সময় দেখলাম টানেলটা নতুন হয়েছে, এখন মনে হচ্ছে কাজ চলছে। ক্রস করছি আমরা রেশি বাজার, আর রেশি বাজার থেকে মোটামুটি 20-25 মিনিটের মধ্যে, 15 কিলোমিটার রাস্তা, ওই 20-25 মিনিটের মধ্যে আমরা চলে আসবো জোরথাং। না ওখানে কি খাবো আমরা, না তারপরে? জোরথাঙে খাওয়ার জায়গা পেলেও মেবি পার্কিং এর জায়গা নেই, যেটা বলছে। আর পার্কিং এর জায়গা না থাকলে সত্যি খুব মুশকিল। তো হয়তো তার আগে মেল্লিতে গিয়ে আমরা লাঞ্চটা করে নেব, দেখা যাক কতটা যেতে পারি। তো এগুলো মোটামুটি বিশাল ছিল, বোঝাই যাচ্ছে। এক সাইডের রাস্তা দেখো ধসে চলে গেছে, নেই, কাজ চলছে। আর এখনো পর্যন্ত দেখো ঝুরঝুর করে কিন্তু খুব হালকাভাবে পড়ছে। আগে ওই যে বড় বড় বোল্ডারগুলো ক্লিয়ার করে নিয়ে আগেই রাখা আছে, এটাই হতে থাকে পাহাড়ের। তো আমরা যখন আসার সময় এসে উপর থেকে নেমেছিলাম কি, তো আমরা উপরটা থেকেই নেমেছিলাম যখন আমরা ধোত্রে থেকে পেলিং যাচ্ছিলাম। আর এখন তো পেলিং থেকে শিলিগুড়ির দিকে নামছি, তাই নিচেরটার দিকটা দিয়েই চলে যাব। এখান থেকে মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা টাইম লেগেছিল যাওয়ার সময়। সামনে জোরথাং পড়বে, মানে এটাই জোরথাং। হ্যাঁ জোরথাং, ওখান থেকে তো আমরা লেফট নিয়ে নেব। ক্রস করে আমরা লেফট যাব। তো এটাই জোরথাং ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে আমরা ডান দিকে যাব, তাই তো? হ্যাঁ ডান দিকেই শিলিগুড়ি। হ্যাঁ বাঁ দিকেও একটা রাস্তা গেছে ওই পাহাড়ে সামথিং যাওয়ার জন্য। ব্রিজটা কি নতুন হয়েছে? না না, জোরথাংয়ের ব্রিজ বহুত সুন্দর। ওই পতাকা দিয়ে সাজিয়ে রেখেছে বলেই মনে এরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, মেল্লিতে গিয়ে তবেই আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। কোন কনজেস্টেড বিজনবাড়ি আর যাওয়ার ইচ্ছেটা নেই, যা দেখে এসছি আসার সময়। এখানে প্রচুর ফ্রুটস পাওয়া যাচ্ছে, হ্যাঁ প্রচুর কমলা লেবু এখানে, একটু নিলে হতো তবু। কেনাকাটা করে আমি চললাম। ঠিক আছে, এই দেখো মার্কেট এরিয়া পুরো জোরথাঙে, সব রকম অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুই কিনতে দেবে না। তো জোরথাং ক্রস করে আমাদের মেল্লি পৌঁছতে প্রায় 1/2 ঘন্টার মতো লাগবে, বেশি না। এটার পরে ওই মেল্লিটাই মনে হচ্ছে মেন মার্কেট আছে। জোরথাং তো বিশাল বড় জায়গা, প্রচুর বড় বড় মার্কেট দেখলাম, সব কিছুই অ্যাভেলেবেল এখানে। মানে পেলিং এর আগে যা বড় দেখলাম এটাই মেন।
মোটামুটি জোরথাংয়ের পর থেকে স্টিল নাও 7 কিলোমিটারের মতন চলে এলাম। আর নিচেই হচ্ছে রঙ্গিত নদী বইছে। তো মাঝখানে একটু আধটু রাস্তা খারাপ, আদারওয়াইজ তো একদম পুরো মাখনের মতো সুন্দর রাস্তা পেয়েছি। এই রাস্তাটা হয়েছে রিসেন্টলি, কিছু প্যাচ একটু খারাপ ল্যান্ডস্লাইডের জন্য, আদারওয়াইজ রাস্তা তো দারুণ। জানি না কতক্ষণ এত ভালো রাস্তা চলবে, আশা করা যায় মেনলি অব্দি চলতে পারে। এগো বন্ধুরা, কী করছো? ও আচ্ছা, এসে আবার ব্রিজ, একটা গাড়ি একসাথে একবারই যেতে পারবে। তাও দেখো কেউ শুনছে না, দেখো না। ঠিক আছে, বেরিয়ে গেছে। তো আপাতত আমাদের রাস্তাটা হচ্ছে কিতাম বার্ড স্যাঞ্চুরির ভিতর দিয়ে 6 স্কোয়ার কিলোমিটার। অনেক বড় সড়ো বার্ড স্যাঞ্চুরির মধ্যে ময়ূর টয়ূরও দেখতে পাওয়া যায়, ভাগ্য ভালো থাকলে চোখে পড়বে। আমরা একবার দেখেছিলাম, কোনো একবার ইস্ট সিকিম থেকে ফেরার সময় নামচি হয়ে যখন ফিরছিলাম তখন এই রুট দিয়ে নেমেছিলাম, সেই সময় সৌভাগ্য হয়েছিল। কিতামের যে রাস্তাটা ভীষণ সুন্দর, ডান দিকে ওই যে বড় বড় যে গাছগুলো আছে আর তার মাঝখান দিয়ে রাস্তা, আর মাঝে মাঝে কপাল ভালো থাকলে ময়ূরের দেখাও মেলে। আমরা একবার পেয়েও ছিলাম। এই দিকটা চালিয়ে দেবেন তো, ট্রেনিং দিয়ে দেবেন ওটা হালকা করে। তো মেনলি মোটামুটি এখান থেকে আর 1 কিলোমিটার মতো বাকি আছে, আর মেনলি থেকেই আমরা ব্রিজটা টপকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আর এখানেই তিস্তার সাথে রঙ্গিত এসে মিশেছে। তো আমরা মেনলি বাজার চলে এসেছি, আর ম্যাপটাতে দেখো পুরো এখানে একদম রেড হয়ে আছে, সামনেও গাড়ির পুরো লম্বা লাইন। এখান থেকে আমাদেরকে মেনলি ব্রিজটা ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হবে, কিন্তু ব্রিজের উপরেও তো দেখছি ভীষণ লাইন। হয়তো সামনে কিছু রাস্তাটা খারাপ টারাপ আছে, যে কারণে সিঙ্গেল লাইন করে ছাড়ছে। হ্যাঁ, সিঙ্গেল লাইন করে ছাড়ছে ওই কারণে। তো ভালোই জ্যাম আছে এখানে, মিনিমাম 15-20 মিনিট দেখো এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। ওই কারণেই ধীরে ধীরে টাইমটা না তখন বাড়াচ্ছিল আরও। মেনলি চেকপোস্ট এটা দিয়ে অ্যাকচুয়ালি সিকিম এন্টার করতে হয় পেলিংয়ের দিকটাতে, আর ও পাশটা গেলে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু হাল খারাপ আজকে, ট্রেন লাইন হচ্ছে না, কিছু কাজ হচ্ছে রাস্তার নিশ্চয়ই। রাস্তার কাজ ধস সব মিলিয়ে মিশিয়ে চলো, এই তো স্লো যাচ্ছে গাড়িগুলো। এখানেই আমাকে ছেড়ে দিয়েছিল আসার সময়। এখান থেকে জোরথাংয়ের গাড়ি নিয়ে আবার জোরথাং অবধি, জোরথাং থেকে দেন তারপরে আবার গেজিং থেকে দলবল এসেছিল নিতে ভ্যালি। এখন চলো শিলিগুড়ি। এইবার তো পুরো মানে ডবল প্রেশার হয়ে গেল না রুটটা, দুদিক দিয়ে গাড়ি আসছে। তার কারণ হচ্ছে এবার তো ম্যাক্সিমাম গাড়ি সব গ্যাংটকের দিকে চলে যাচ্ছে, সব গ্যাংটকের দিকে গাড়িগুলো সব এদিকে যাবে, নর্থ ইস্ট সিকিম সবই এদিকে টান। এবার চাপ গোটা রাস্তায়। NH10 এসে পড়লাম আমরা, আমাদের সেই বিখ্যাত চিরাচরিত NH10, ভালোবাসার NH10। পাশে সেই ভয়ঙ্কর তিস্তা, জল নেই এই মুহূর্তে। পুরো ঝাঁতা এই হচ্ছে NH10 পুরো ঝাঁতা, মানে বলে না পেলে দর্শনদারি, আমরা NH10 এ ঢুকেই বিভৎস। কিছু করার নেই, প্রত্যেক বছরই এটা যায়। বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড, তিস্তার জল বাড়া সব নিয়ে মিলিয়ে মিশিয়ে প্রত্যেক বছরই NH10 ক্ষতিগ্রস্ত হতে থাকে। সো অর্পিতা প্রধান হোটেল বা রেস্টুরেন্ট যাই বলো, মোটামুটি খুব ভালো চলে, রানিং হোটেল যা দেখছি। হ্যাঁ, গতবার এসে ফেরার সময়ও আমরা এখানে খেয়েছিলাম আর কি। তো আমাদের খাবারের অর্ডার হয়ে গেছে, ভেজ থালি। ভেজ থালি তাতে কী সব আছে ভাই, ডাল আছে, একটা সাম্বার টাইপের আছে, ফুলকপির তরকারি আছে, শিম দিয়ে একটা তরকারি আছে, একটা আলুর তরকারি আছে, আর ঘোল টাইপের একটা আছে, আর এর সাথে আমাদের অমলেট আর চিকেন কষা অর্ডার করা হয়েছে। কষা তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরাই বেরিয়েছি। দেখো এখানে সেবক 29 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, নিয়েছি। সেবক 29 কিলোমিটার, মানে অনেক টাইম লাগবে। দেখো অলরেডি আমরা তিস্তা বাজারের কাছাকাছি লোকেশনটা, কালিম্পং যাওয়ার রাস্তাটা জাস্ট ক্রস করলাম আর কি। তো সামনে তো অ্যাজ ইউজুয়াল তিস্তা বাজারের কাছে জ্যাম প্রচুর, ট্রাফিক প্রচুর থাকবেই।
তার মেন রিজন হচ্ছে রাস্তা খারাপ তো ঠিক আছে, তার সাথে এই যে বড় বড় ট্রাকসগুলো আসে, আর NH 10 যথেষ্ট সরু রাস্তা আর কি, খুব একটা চওড়া নয়। নদীর পাড় ধরে ধরে রাস্তা, একদিকে তিস্তা আর একদিকে পাহাড়। তো জাস্ট ত্রিবেণীটা ক্রস করেই এরকম একটা ট্রাফিকের মধ্যে পড়লাম আর কি। তো আপাতত আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। বাইরে বুঝতে পারবে দেখলে এই প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে। ঠান্ডা সুন্দর হাওয়া, প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে। এই মুভমেন্টটা দেখলেই বোঝা যাবে কতটা হাওয়া হচ্ছে। আর অ্যাকচুয়ালি ব্রিজের উপর থেকেই গোটা জ্যামটা লেগেছে আর কি, ট্রাফিকটা স্টার্ট হয়েছে। এবং ব্রিজ ক্রস করার পরেও খানিকটা, কারণ এইখানে উপর থেকে যে রাস্তাটা দার্জিলিংয়ের দিক থেকে যে রাস্তাটা এসে মিশছে আর কি, তো সেই কারণেই এই ট্রাফিকটা লাগে এখানে প্রত্যেকবার। তিস্তা বাজার মোটামুটি 54 কিলোমিটার রাস্তা এখনও অবধি, 2 ঘন্টা 21 মিনিটের মতন জার্নি বাকি। তিস্তা বাজার ক্রস করার পরে সেরকম খুব একটা ট্রাফিক পাবো না, আপ টু সেবক অবধি। সেবকে গিয়ে আবার বেশ বড় সড়ো একটা জ্যাম লাগবে আর কি। তো তিস্তা বাজার থেকে আমরা বাজার করলাম প্লাস্টিক, জল ছিল না। লাই শাক কিনলাম তো, তোমার লাই শাক এত পাগল বলছো বারবার, লাই শাক লাই শাক। চলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে দেবো। সাথে কমলা লেবুগুলোও কিনেছি, 8টা কমলা লেবু হয়েছে 1 কেজি, 200 টাকা করে, বড় বড়। বাবা নেই 20 টাকা নেই, ইউপিআই করে দে। তো তিস্তা বাজার মানে তিস্তা ব্রিজটা ক্রস করার পরেই যে রাস্তার ধারে যে দোকানগুলো পড়ে আর কি, তো সেইখান থেকেই কেনা হলো আর কি। অ্যাকচুয়ালি নিচ দিয়ে যে রাস্তাটা বেঁকে গেল, এটা চলে যাবে একদম স্ট্রেট পেশক টি গার্ডেন ওই দিকটা হয়ে তাকদা যাবে, তাকদা থেকে কানেক্ট করবে লামাহাটা, তিনচুলে, এইগুলো কানেক্ট করে একদম ঘুমের সাথে গিয়ে মিশবে। টোটাল 3টে লাইনে সেই রাস্তাতে মিশলো। হ্যাঁ। তো গাড়ির রাশ এই জায়গাটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল 2 বছর আগে, সেই জন্য দেখো এখনো অবধি চলছে আর কি বাঁধানোর কাজ। ওই সব জিনিসপত্রগুলো রেখেছে এই কারণেই। সুন্দর লাগছে ওটা, ফগটা রয়েছে মাথায়। হ্যাঁ। মনে হচ্ছে নর্থ সিকিম যাচ্ছে। তিস্তা এখানটাই মেনলি বেশি ক্ষতিগ্রস্ত, যেগুলো দেখো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, আর উপরের দিকটা পুরো ওই দিকটা একদম চড়া পড়ে গেছে। আর সামনে মোটামুটি একটা কাট আছে, তো জ্যাম লেগে গেছে, 2টো গাড়ি মুখোমুখি। একটু এদিক ওদিক হলেই এখানে জ্যাম লেগে যায়। চলে এসেছে একটা মানে হাফ পোর্শন তো চলেই গেছে রাস্তা। এভাবেই তো চলছে। হ্যাঁ, আবার নেক্সট সিজনে আবার ভাঙবে, আবার পড়বে। প্রত্যেক বছর বর্ষায় ভাঙবে, আবার শীতে করবে, এটাই হয়ে চলেছে। এই যে এখানে এক লাইন করেই গাড়ি পাস করছে, কারণ ওই জায়গাটা পুরোপুরি ধসে গেছে, ডবল লাইনে গাড়ি যেতেই পারবে না। এমনি যা ধসে বসে চলে যাচ্ছে, আর ট্রেন গেলে কদিন থাকবে কি জানি। বেশ তো মানুষ যাচ্ছিল গাড়ি করে। হ্যাঁ, NGP টু কোথাকার যেন NGP টু রামকো কানেক্ট করছে। এদিকটা পুরো ধসেছে, মারাত্মক ধস। তো এখন আমরা চলে এসেছি রামবি। তো রামবি পুলিশ স্টেশন বাদিকেই আছে, আর এখানে মেবি রেল স্টেশনটাও হবে, ওই যে উপরে ব্রিজটাও দেখা যাচ্ছে। তো রাস্তা তো মোটামুটি ভালো, আর প্রচণ্ড কনজেশন, গাড়ির চাপ, এভাবেই চলছি। শিলিগুড়ি পৌঁছতে আমাদের মোটামুটি এখনো প্রায় 2 ঘন্টার মতো লাগবে। সেবকের পর থেকেই তো যায়, সেবকের কাছেও প্রচণ্ড যায়, মা শিলিগুড়ি সিটি ঢোকার মুখে ব্রিজে ওভারব্রিজের কাজ হচ্ছে না। NH 10 তো মোটামুটি দেখলাম ফাঁকাই আছে, এবার সেবকের কাছে গিয়ে একটুখানি ঝোলাবে। আর শিলিগুড়ি ঢোকার মুখে ওভারব্রিজের কাজ হচ্ছে, ওখানেও প্রচুর জ্যাম। তো মোটামুটি সেবকের কাছাকাছি চলে এসেছি, 1 কিলোমিটার সেবক এখান থেকে, কিন্তু ট্রাফিকের যা কন্ডিশন, মোটামুটি এইখান থেকেই জ্যামটা স্টার্ট হলো আর কি। 25 মিনিটসের মতন ডিলে শো করছে। 28 কিলোমিটার রাস্তা, টোটাল 1 ঘন্টা 47 মিনিট, যেটা লাগার কথা নয়। সেবকের ওই চত্বরটাই মানে করোনেশন ব্রিজ থেকে যে রাস্তাটা এসে মিশেছে আর কি, তো ওই জায়গাটাতেই থেকেই মেন জ্যামটা স্টার্ট। আদারওয়াইজ তো রোড কন্ডিশন ঠিকই ছিল, তো ওই জায়গাটাতে একটু ট্রাফিক থাকবে, কিছু করার নেই। আর সন্ধ্যের টাইম,
প্রচুর গাড়ির চাপ ওই রাস্তায়। আপাতত আমরা করোনেশন ব্রিজের কাছে চলে এসেছি, যেটাকে সবাই অনেকে বাঘ ব্রিজ বলে চেনে, যেহেতু দু সাইডের দুটো বাঘের মূর্তি বানিয়ে রেখেছে এখানে। তো ওই দিক থেকে লাটাগুড়ি টুয়ার্ডস লাটাগুড়ি, মানে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে ক্রস করানোর চক্করেও এখানে ট্রাফিকটা বেশি বাড়ে আর কি। ঠিক তিনটে কি চারটে করে গাড়ি পাস করাচ্ছে, তারপর আবার ওদিকের গাড়ি পাস করাচ্ছে। তো এই জায়গাটাতেই প্রায় 30 মিনিটসের মতন স্লোয়ার দেখাচ্ছে। অলরেডি তো প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে এলাম, ওই আর কি। 1.5 কিলোমিটার। তো আপাতত আমরা সেবকেশ্বরী মায়ের মন্দিরে চলে এসেছি আর কি। তো চেষ্টা করি যতবার এই রাস্তা দিয়ে যাওয়া যায় মায়ের মন্দিরের সামনে থেকে গেলে অ্যাটলিস্ট একটু প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। তো এবারেও দাঁড়ালাম আর কি এখানে, একটু দাঁড়িয়ে মায়ের মন্দিরে একটু মাথা ঠেকিয়ে তারপরে আমাদের যাত্রা আবার কন্টিনিউ করব। স্টিল নাও আমরা বড় সড়ো ট্রাফিকে ফেসে আছি। তো স্টিল নাও 22 কিলোমিটারের মতন রাস্তা যেতে হবে। সেবক পুলিশ পোস্ট আমরা এখন ক্রস করছি। তো সেবক রেলওয়ে স্টেশনটা এখানেই। প্রচণ্ড জ্যাম ছিল সেবকেশ্বরী মায়ের মন্দির থেকে এই এত দূর আসতে, প্রায় ধরতে গেলে আধা ঘন্টার বেশি সময় লাগলো আর কি, যেটা খুব বেশি হলে 5 মিনিটের রাস্তা। প্রচণ্ড ট্রাফিক এই সময় রাস্তায়, কি ব্যাপার বুঝতেও পারি না। রাস্তার কিন্তু কোনো রকম খারাপ কন্ডিশন নেই, গাড়িতে মোটামুটি ফুয়েল রেঞ্জ যা আছে। তা আজকে শিলিগুড়ি তো হোটেলে পৌঁছে যেতাম, কালকে আবার যখন সকালে আমরা স্টার্ট করব। কই রে? সরি, আমি এটা দেখছিলাম পেট্রোলের মিটারটা দেখতে। এনিওয়েজ হ্যাঁ বলো। ঠিক আছে। হ্যাঁ ঘুম পেয়ে যাচ্ছে আজকে। আমার তো ঘুম আমারও পাচ্ছে। হ্যাঁ, খাওয়াটা বেশি হয়ে গেছে, ভাত বুঝলি, গুছিয়ে খাওয়া হয়ে গেছে তো বিশাল ঘুম পাচ্ছে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তখন গাড়ি দাঁড় করিয়ে। ভাত খাওয়াটা খুব একটা আমি তখন দাঁড়িয়ে ঘুমিয়েই পড়েছি, তারপরে সামনে কেউ নেই। যাই হোক, কালকে সকালে শিলিগুড়ির জন্য আমরা যখন শিলিগুড়ি থেকে যখন কলকাতার দিকে বেরোবো আর কি, তখন 14 ঘন্টা ড্রাইভ। তখন আমার পেট্রোল পাম্পের জন্য একটা হেডেক থাকবে সকাল। তা এখন পেট্রোলটা ফুল করে নিই, দেখা যাবে কালকে, এই হচ্ছে ব্যাপার। তো শিলিগুড়ি মোরালেস আমরা চলে এসেছি, কিন্তু রাস্তায় এতটাই ট্রাফিক। 8 কিলোমিটার রাস্তা যেতে 33-34 মিনিটের মতন সময় দেখাচ্ছে। প্রচণ্ড জ্যাম রাস্তাঘাটে, আর মোটামুটি আমরা প্রচণ্ড টায়ার্ড এই মুহূর্তে। সকালবেলা উঠেছি কাঞ্চনজঙ্ঘা দেখার চক করে, তারপরে কিছুই করা হয়নি। তারপরে সব তাড়াহুড়ো করে কোনোভাবে বেরোনো হয়েছে, এতটুকু মানে পুরো হেক্টিক হয়ে গেছে ব্যাপারটা। রেস্টও হয়নি, তারপরে এতক্ষণ প্রায় 127 কিলোমিটার 30 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। তো সেই জন্যই শরীরটা ছেড়ে দিচ্ছে। তো চলো হোটেলে পৌঁছোই, তারপরে মোটামুটি খাওয়া দাওয়া করতে হবে। একটু খাওয়া দাওয়া করতে হবে। ঘুম পেয়েছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে ভাই, এরকম হয় না কোনোদিন। এই হলো গাড়ির পার্কিং প্লেস, আর এই হলো আমাদের হোটেল তাজ ইন শিলিগুড়িতে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিলকাট রোড, ফ্লাইওভারটা যেখানে স্টার্ট হচ্ছে তার গাড়ি হোটেলটা। পার্কিং প্লেস আছে বটে, কিন্তু একটু মার্কেট বসে আর কি। সকাল 8টার পর থেকে ধরতে পারো সন্ধে 8টা 8:30 অবধি পুরো মার্কেট থাকে। তো সেই সময়টা এখানে গাড়িটা রাখার একটু অসুবিধাজনক, যে সমস্যায় আমরা পড়েছিলাম। আদারওয়াইজ ঠিকঠাক। এর 4th ফ্লোরে হচ্ছে হোটেল। তো মোটামুটি এখন 7:30 বাজে, আর আমরা হোটেল তাজ ইনে চেক ইন করে গেছি। হোটেলটা কিন্তু সত্যি কথা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এদিকে টিভি আছে, খাটটা পুরো কিং সাইজ বেড, আর প্রচন্ড পরিষ্কার। আগেও আমরা এখানে এসে থেকেছিলাম। একটা জিনিসের সমস্যা, একটু পার্কিং এর প্রবলেম, বাট এখানে তাদের খাবার দাবার মার্কেট সব অ্যাভেলেবেল। বিধান মার্কেটের একদম কাছেই হোটেলটা। ফাইনালি যদি এক্সট্রা রুম পেয়েছে only 500 টাকায়। only 500 টাকায় ফাইনালি করেছে এবারে 2025 এন্ড। চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। চলো বাকিটা কালকে।